জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত প্রকাশের মাধ্যমে মানুষের যে অভিব্যক্তি ছিল সেই অভিব্যক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে এবং তারা কিন্তু ওই সময়ে বিদ্যমান সাংবিধানিক এবং আইনি কাঠামোকে এড়িয়ে গিয়ে সেগুলোকে ওভারহল করেই তারা কিন্তু তাদের মতামতকে প্রকাশ করেছে। আমরা মনে করি একটি গণঅভ্যুত্থানের আলাদা করে কোনো আইনি ভিত্তি দরকার হয় না। বিদ্যমান আইনি বা সাংবিধানিক কাঠামোর মধ্যে অথবা উচ্চ আদালতের মাধ্যমে আমরা মনে করি যে গণঅভ্যুত্থান নিজেই একটি লেজিটিমেট একটি অথরিটি এবং সেই গণঅভ্যুত্থানের অথরিটি বলেই নতুন যে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসাবে এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের যে অথরিটি মানুষজন তার উপর অর্পণ করেছে সেই ক্ষমতা ও কর্তৃত্ব বলে তিনি একটি অর্ডার জারি করবেন। আমরা আবার বলছি আমাদের জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ধাপটি হবে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বলে সেই আকাঙ্ক্ষার যে অথরিটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষজন অর্পণ করেছেন, এই অন্তর্বর্তী সরকারকে অর্পণ করেছেন, সেই অথরিটির হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অর্ডার জারি করবেন। সেই অর্ডারের ল্যাঙ্গুয়েজ এবং টেক্সট এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে সেই অর্ডারের প্রস্তাবনা এবং অর্ডারের গর্ভে জুলাই গণঅভ্যুত্থানের যে মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ সেটি স্বীকৃতি দিয়ে সে সংক্রান্ত পূর্ণাঙ্গ টেক্সট হাজির থাকতে হবে, যাতে এটা লেজিটিমেসি নিয়ে আর কখনো কেউ প্রশ্ন করতে না পারে। অর্থাৎ এটা এই অর্ডারের লেজিটিমেসির উৎস হবে জুলাই গণঅভ্যুত্থান, কোনো বিদ্যমান সংবিধান অথবা আইনি কাঠামো অথবা আদালতের নথির মাধ্যমে এই অর্ডারটা জারি হবে না। অর্ডারটা জারি হবে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত মানুষের আকাঙ্ক্ষা থেকে। এরপরে আমরা যেটা বলছি যে এই অর্ডারের ভিতরেই মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য একটি গণভোট আয়োজন করা হবে, যে গণভোটের রূপরেখা এই আদেশের ভিতরে থাকবে, অর্ডারের ভিতরে থাকবে। অনেকে আবার প্রস্তাব করেছেন যে এই গণভোট আয়োজনের জন্য আলাদা করে একটি অর্ডিন্যান্স জারির জন্য। আমরা এই জায়গাটিতেও বিরোধিতা করছি। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অর্ডারটি জারি হবে সেই অর্ডারের কাঠামোর ভিতরেই গণভোট অনুষ্ঠানের এবং গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা হবে এবং নির্বাচন কমিশন যদি আরো বেশি বিস্তারিত তার জন্য কোনো কিছু প্রস্তুত করতে হয় সেটা নির্বাচন কমিশন তার বিধিমালা, রেগুলেশন অথবা এমনকি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিষয়গুলো করতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতা বলে যে অর্ডারটি জারি করা হবে সেই অর্ডারের মধ্যেই কাঠামোর ভিতরে বলা থাকবে যে কিভাবে গণভোটটি আয়োজন হবে, কিন্তু এই গণভোট আয়োজনের জন্য আলাদা করে কোনো অধ্যাদেশ জারি করা যাবে না। অধ্যাদেশ জারি করতে হলে আমাদের আবার পুরনো সাংবিধানিক কাঠামোতে ফিরতে হবে, যেটা আমরা ফিরতে চাই না। আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই মানুষের যে উইলের এক্সপ্রেশন সেটি কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। এই জন্য আমরা বলছি যে বিদ্যমান একটি গণভোট আইন আছে, সেই গণভোট আইনের দ্বারস্থ হওয়ার আমাদের দরকার নেই। নির্বাচন কমিশনকে অর্ডারের মাধ্যমে ক্ষমতায়িত করলেই নির্বাচন কমিশন তার জন্য যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী রুলস এবং রেগুলেশন তারা প্রস্তুত করে নিতে পারে। তৃতীয় ধাপে আমরা বলছি যে গণভোটে মানুষ যখন অংশগ্রহণ করবে, এই গণভোটে মানুষ এই যে বাস্তবায়ন আদেশ সেই আদেশ থেকে একটি ভ্যালিডিটি দিবে, মানুষ তাদের মতামত দিবে এবং নতুন যে গণপ্রতিনিধিরা গঠিত হবে, নির্বাচিত হবে, তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার তারা ডেলিগেট করবে। অর্থাৎ আমরা জানি যে জুলাই সনদে এমন অনেক সংস্কার গৃহীত হয়েছে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, যেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে গেলে শুধুমাত্র সংশোধনী দিয়ে সম্ভব নয়, সেখানে একটি ব্যাপক মাত্রার সংস্কার সংবিধানে আনতে হবে। যেজন্য আমরা বলছি যে নতুন যে গণপরিষদ, আমরা এই নামে অনেকের আপত্তি, কিন্তু সেজন্য আমরা বলছি যে পরে যে নির্বাচিত প্রতিনিধিরা আসবেন, নির্বাচিত সংসদ হবে, তারা একই সাথে দুইটি কাজের জন্য তারা ক্ষমতাপ্রাপ্ত হবেন। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য হবেন, একই সাথে এই অর্ডারের অধীনে যে গণভোটটি আয়োজন হবে সেই গণভোটের মাধ্যমে তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা ডেলিগেট করা হবে, যার বলে সংবিধানের এই সংস্কারগুলো তারা করতে পারেন জুলাই সনদে যে সংস্কারগুলো অন্তর্ভুক্ত হয়েছে। এবং সেখানকার সেই নতুন যে সংস্কার সভা বা সংবিধান সংস্কার সভা অথবা নতুন গণপরিষদ লিমিটেড পরিষদের যে নামই আমরা তাকে আখ্যায়িত করি না কেন, তাদের লিমিট থাকবে শুধুমাত্র এই জুলাই সনদের যে সংস্কারগুলোর ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়েছে সেগুলো এই সংস্কার করা
নতুন কোন বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত না করা। এটি হচ্ছে আমাদের সনদ বাস্তবায়নের তৃতীয় রোডম্যাপের তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আমাদের বক্তব্য হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার গণভোটে যদি গণমানুষ যদি এটার পক্ষে রায় দেয়, তখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন নতুন যে গণপরিষদ বা সংবিধান সভা অথবা সংবিধান সংস্কার সভা যারা গঠিত হবে, তারা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে। সেগুলো তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারেন, সেক্ষেত্রে একটি পজিটিভ আদেশ এখানেই দেওয়া থাকবে যে তারা যদি ওই সময়ের মধ্যে ব্যর্থ হন, তাহলে ধরে নিতে হবে যে এই সংস্কারগুলো আসলে বাস্তবায়িত হয়েছে, এরকম কোন একটা পজিটিভ টোন এই অর্ডারের ভিতরে থাকতে হবে বলে আমরা মনে করি। পঞ্চম ধাপে আমরা যেটা মনে করি যে নতুন করে এই সংস্কারগুলো গৃহীত হওয়ার পরে যে সাংবিধানিক কাঠামোটা দাঁড়াবে, সেই সংবিধানকে নতুন করে 2026 সালের সংবিধান নামকরণ করতে হবে এবং বাংলাদেশের বিচার বিভাগ সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট হিসেবে সেটি কাজ করবে। এটি কেন আমরা বলছি, আপনারা জানেন যে বাংলাদেশের উচ্চ আদালত অনেকগুলো রায়ের মাধ্যমে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এটি ডেভেলপ করেছে, যার মাধ্যমে বিদ্যমান সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কিন্তু সংস্কার করা সম্ভব হচ্ছে না, সংশোধন করা সম্ভব হচ্ছে না। এছাড়াও সংবিধান সংশোধনে আলাদা একটা প্রক্রিয়া রয়েছে। আমরা যেহেতু সেই প্রক্রিয়ার বাইরে গিয়ে একটি ব্যাপক মাত্রায় সংস্কারের জন্য জুলাই সনদে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের বক্তব্য হচ্ছে যে সংস্কার থেকে যে সংবিধানের চেহারা দাঁড়াবে, সে যে কাঠামো দাঁড়াবে, সেটিকে আমরা 2026 সালের সংবিধান বলবো, অথবা আমাদের 72 সালের সংবিধান উইদিন ব্র্যাকেটে আমরা সংস্কারকৃত সংবিধান 2026 এটা আমরা বলবো। এবং সর্বশেষ আমাদের যে বক্তব্য সেটি হচ্ছে রোডম্যাপের যে সর্বশেষ ভাগ, সেটি হচ্ছে বাংলাদেশ এই যে নতুন যে সংবিধান সংস্কার সভা, তারা যে এই সংস্কারগুলোকে গ্রহণ করবেন, সেটিকে কোনো সংশোধনী বিল আকারে উত্থাপন করা যাবে না। এটিকে একটি সংস্কার হিসেবে দেখতে হবে এবং সংস্কারকৃত সংবিধানের অধীনে যারা সাংবিধানিক পদে আসীন আছেন, তারা নতুন করে এই সংবিধানকে প্রোটেক্ট এবং ডিফেন্ড করার জন্য শপথবদ্ধ হবে। এটি হচ্ছে মোটামুটি আমাদের জুলাই সনদ বাস্তবায়নের যে রোডম্যাপ, সেটি আমরা হাজির করলাম। এরপরে আমরা আইনজনের বক্তব্য শুনবো, শহীদ পরিবারের বক্তব্য শুনবো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই রোডম্যাপ যদি অনুসরণ না করা হয়, তাহলে আবারও আমাদের আশঙ্কা আছে আমাদের শহীদ পরিবারের আবারও একটি প্রতারিত হওয়ার মতো একটি ভয় শঙ্কা তৈরি হয়েছে এবং জনগণের মাঝেও একটি শঙ্কা তৈরি হয়েছে যে এত আলোচনার পরে, এত ত্যাগ পরে যে সংস্কারগুলোতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সেই সংস্কারগুলো আদৌ টেকসই হবে কিনা। সেজন্য আমরা বলছি যে রোডম্যাপ আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হাজির করলো, এই রোডম্যাপ ধরে ধরে যদি অনুসরণ করা হয়, জুলাই সনদ বাস্তবায়নের দিকে যদি ধাবিত হয় সরকার, তাহলে জুলাই সনদ একটি টেকসই একটি রূপান্তর গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রক্রিয়া ঘটাতে পারবে বলে আমরা বিশ্বাস করি এবং বিদ্যমান সংবিধান এবং রাজনীতিতে যে ফ্যাসিবাদী কাঠামো আছে, সেটি চিরতরে দূর হওয়ার একটি রাস্তা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।